12 তারিখে আমরা যদি কেউ চলেও যাই, এরপর 12 তারিখের ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দিতে হবে। যে বিভিন্ন প্রদর্শনীগুলো জাদুঘরে গেলে আমরা রাজাকারের এক ধরনের দৃশ্য দেখতে পাই, এবং মিডিয়াগুলোতে দেখতে পাই রাজাকারের আরেক ধরনের দৃশ্য। আমাদের যেই সংস্কৃতি, আমাদের যেই বৈশাখ, আমাদের যে ঈদে মিলাদুন্নবী, আমাদের যা যা আছে শবে বরাত থেকে শুরু করে, আমার শুধু মনে হয়েছে একটা, যেটা যে মানুষের যখন মৃত্যু ভয় থাকে না এবং ওই মানুষটা যখন ন্যায্যতার পথে হাঁটেন, তখন চূড়ান্ত বিজয় অবিসম্ভাবী। আমরা এমনভাবে আমাদের এখন কাঠামোটাকে সাজিয়েছি যে যাতে আমাদের যদি কেউ চলে যায় 1 ঘন্টার জন্য যাতে কালচারাল সেন্টার বন্ধ না হয়। বিউটিফুল। আমার এনটিআরসিতে ইংরেজি শিক্ষক হিসেবে জব হয়েছে, আমি চলে যাব এলাকায়, ভাই আমাকে ছেড়ে দিলেন যে আগামীকাল সকালে তুমি চলে যাও। ফজরের সময় নামাজ পড়তে উঠছি, ভাই আমার হাতটা ধরে বলতেছে, জাবের তুমি গেলে আমি খুবই একা হয়ে যাব। আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ, আমাদের কোনো অভিভাবক নাই। আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ। যে ওই রিক্সাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো ভাইকে গুলি করতে পারতো না। এই যে এত কিছুর কথা বলা হচ্ছে, প্লিজ ভাই আপনারা কেউ একবার বলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করবেন, আমরা কেউ রাজপথে গিয়ে দাঁড়াবো। এই মানুষটার বিচার হবে না, এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই? তিনি তো এই ইলেকশনটাই করতে চাইছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। আজকে আমার সঙ্গে এই সন্ধ্যায় অতিথি হয়ে আছেন আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ইনকলাব মঞ্চ, যাকে বাংলাদেশের প্রতিটি মানুষ চেনেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জাবের, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, কিন্তু আপনাকে এভাবে দেখে ভালো লাগছে না, এবং সেদিন যা হয়েছে আমার মনে হয় বাংলাদেশের মানুষ দেখেছে, তাদেরও ভালো লাগেনি। এই ভালো লাগা বা না লাগার গল্পে আমি একটু পরে আসবো। আপনার 28 বছর বয়স, আমি অফ দ্য রেকর্ডে জিজ্ঞেস করছিলাম, আমাকে জাস্ট একটা অ্যান্সার দেন যে 28 বছরের জীবনে আপনি যে জায়গাটায় আজকে এই মুহূর্তে আছেন, এটা কি আপনার এক্সপেক্টেড ছিল? না, আসলে আমাদের জুলাই আমাদের পুরো জীবনটাকে একটু পরিবর্তন করে দিয়ে গেছে। মানে জুলাইয়ের আগে আসলে আমাদের এই ধরনের কখনোই কোনো চিন্তাভাবনা ছিল না, কিন্তু সত্যি কথা যদি বলতে হয় তাহলে এই যে পতিত স্বৈরাচার, সে আর কি আমাদেরকে এইভাবে করে তৈরি করে দিয়ে গেছে আর কি। মানে আমার যে নিজস্ব স্বাধীনতা, এইটাকে প্রতিনিয়ত হরণ করবার মধ্য দিয়ে মূলত আমাদেরকে আজকের এই জায়গায় এসে দাঁড়াইতে হয়েছে। মানে আমরা তো কখনো এই জায়গাগুলোতে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু প্রতিনিয়ত আমরা এত অবহেলা, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে এসেছি, আমাদের আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের সামনে আগানো ছাড়া আমাদের কাছে কোনো পথ নেই। আপনার কাছে আসলে সাম্প্রতিক সময় নিয়ে আমাদের অনেক কিছু জানার আছে। প্রথম কথা হচ্ছে যে আপনার পায়ে আসলে সেদিন কি হয়েছিল? আমরা দেখলাম যে ঘটনা ঘটবার পরপরই সরকার থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে জাবেরের পায়ে গুলি লাগেনি, কিন্তু আপনার পায়ের অবস্থা আমরা দেখতে পাচ্ছি ভালো না। আসলে কি হয়েছে? আচ্ছা, প্রথমত একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে একটু দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা বৃহস্পতিবার 4টা থেকে আর কি মূলত আমাদের অবস্থান শুরু হয়েছে। তো 4টার পর থেকেই আমরা মূলত সরকারের সাথে একটু যোগাযোগ করবার চেষ্টা করতেছিলাম। বিগত 1 সপ্তাহ ধরেও আমরা চেষ্টা করেছি যাতে সরকারের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। তো আমরা পাইনি, যার কারণে আমাদের যে হাদি ভাই, তার ওয়াইফ সহ আমরা গিয়ে বসেছিলাম। তো মোটামুটি তাদের সাথে একটা নেগোসিয়েশন হয়েছে যে তারা এই দাবিটা আর কি জাতিসংঘের কাছে জানাবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারই আমাদেরকে বলেছিল যে তাদের মেয়াদেই হাদি হত্যার বিচারটা তারা করে যাবে। আচ্ছা। তো যার কারণে আমরা আসলে তাদের প্রতি আশ্বস্ত হতে পারছিলাম না, কারণ সে ক্ষমতায় আছে আর মাত্র 5 দিন বা 6 দিন। তো সে একটা অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত আমাকে দিচ্ছে না, যার কারণে আমাকে বাধ্য হয়েই ওইখানে যেতে হয়েছে। তো ওকে, ঠিক আছে, আমরা ওখানে, তো আমরা তাদেরকে একটাই অনুরোধ করেছিলাম যে আপনারা আমাদেরকে যাতে একটা সুনির্দিষ্ট তারিখ বলেন যে আমরা অমুক তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আমরা এই তারিখে জাতিসংঘের কাছে চিঠিটা প্রেরণ করবো। আপনারা জাস্ট এইটুকু আমাদেরকে বলেন, একটা পোস্ট দেন, আমরা চলে যাই। তো এরপরে আর তারা আমাদের সাথে কোনো যোগাযোগ কিছু করে নাই। তো পরবর্তীতে আমাদের যিনি প্রেস সেক্রেটারি, তিনি একটা পোস্ট দিলেন এবং সেখানে ইমিডিয়েট কথাটা বললেন, কিন্তু আসলে তারিখের কথা উল্লেখ করলেন না।
তো যার কারণে আমরা যেহেতু অতীতে প্রতারিত হয়েছি, তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের আসলে তারিখটা না জেনে এখান থেকে যাওয়াটা ঠিক হবে না। তো এই জন্য আমরা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছিল আমাদের একটা গ্রুপ, আর খুবই অল্প সংখ্যক 8 থেকে 10 জন যারা একদম ইনকিলাব মঞ্চের কোর মেম্বার এবং হাদি ভাইয়ের ওয়াইফ, যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তো তারা বসেছিলাম যমুনার সামনে। তো 12টার সময় কি করলো পুলিশ, পে স্কেলের দাবিতে ওই সময় একটা আন্দোলন চলছিল যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে। তো তাদেরকে বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য তারা তাদেরকে ওখান থেকে টিয়ার শেল, সান গ্রেনেড, জল কামান দিয়ে ওদেরকে বিক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করছিল। তো একটা জিনিস ভাবেন যে ওখানে কমপক্ষে হলেও 50,000 লোক চলে এসেছিল এবং তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে। তো তাদেরকে যমুনা পর্যন্ত যেতে দেয়া হয়েছে, তারা যমুনা পর্যন্ত গেছে, এরপরে তাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মেরে বের করে দেওয়া হয়েছে। তো আমি তাদেরকে আহ্বান জানাইছিলাম যে আমরা যেই জায়গাটুকুর মধ্যে বসে আছি, এই জায়গাটুকুর কাছাকাছি আপনারা কেউ আসবেন। আমি হাত দিয়ে ইশারা করছিলাম। আপনি ভাবেন একটা অভূতপূর্ব ব্যাপার যে এই পুরো জাতি যে হাদির বিচারের দাবিতে একতাবদ্ধ, মানে তারা মার খাচ্ছে, পুলিশ তাদেরকে পেটাচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমি জাস্ট হাত থেকে ইশারা করতেছি আপনারা ওই পাশ থেকে চলে যান। এই পুরো ক্রাউড আমাকে অতিক্রম না করে তারা এক সাইড থেকে চলে গেল। ওয়াও। মানে এই পুরো জায়গাটা শুধু আমি এবং সালাউদ্দিন আম্মার এই দুইজন শুধু হাত দিয়ে তাদেরকে ওই পাশ থেকে যাওয়ার জন্য বলতেছিলাম। সে কিন্তু কন্টিনিউয়াস মাইট খাইতেছে এই সময়। তো হঠাৎ করে মানে পে স্কেলের যারা দাবি, তাদের সাথে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব এবং সেটা বেশ ভালো। একদম আমরা যেখানে বসে আছি আমাদের ঠিক মাঝখানে একটা সাউন্ড গ্রেনেড মারলো, একদম মধ্য বরাবর। এই যে আমাদের এই সার্কেলটা একদম মাঝখানে, জুমার নামাজের আগে। তার মানে আপনারা খুব বেশি সংখ্যক ছিলেন না? না, আমরা জুমার নামাজের আগে আমাদের সংখ্যাটা ছিল 100 থেকে 150। এবং আপনারা কোনো পাবলিক ক্রাউডকেও আগে থেকে আহ্বান করেন নাই? না 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 না, আমরা বলেছি জুমার নামাজের পরে আসবার জন্য, Okay. যেহেতু এখানে পে স্কেলের দাবিতে একটা গ্রুপ আসছে। ওকে। তো হঠাৎ করে তারা মাঝ বরাবর এটা মারলো। তো তখন একটা ভিডিওতে দেখবেন যে আমি যে রমনা জোনের যে ডিসি মাসুদ ভাই, তাকে বলতেছিলাম যে ভাই এইটা আমাদের সাথে কি হইলো। মানে আমি তো পুরো জায়গাটা তাতে কোনো ধরনের বিশৃঙ্খল না হয় এই জন্য নিয়ন্ত্রণ করতেছি, আপনি তার ভিতরেই কিভাবে সাউন্ড গ্রেনেড মারে পুলিশ। সাথে সাথে আমাদের 5 জন ভাই আহত হইলেন। আমি সেই ছবিটা আবার ফেসবুকে দিলাম যে আমাদের 5 ভাই আহত হয়েছে। অবশ্যই আমাদের শান্তিপূর্ণ লড়াই চলবে 5 ভাই আহত হওয়ার পরেও। এরপরে আমরা ওইখানে বসেছিলাম এবং জুমার নামাজ আমরা ওইখানেই পড়েছি। জুমার নামাজের পরে ওখানে বসেই আমরা স্লোগান দিচ্ছিলাম। তো ইতিমধ্যেই শহীদ হাদির যিনি স্ত্রী, তিনি হচ্ছে অফিসার্স কোয়ার্টারের ওখান থেকেও একটা প্রবেশ পথ আছে যমুনার দিকে, ওখান থেকে তিনি প্রবেশ করতে চাচ্ছিলেন। তো আর আমাদের 6 থেকে 7 জন, এর বেশি না সংখ্যাটা, 7 জন 8 জন, তারা হচ্ছে যমুনার সামনে বসেছিলেন। তো তাদের কাছে যাবেন হাদি ভাইয়ের ওয়াইফ। তো ওখানে তো কোনো মেয়ে নাই এবং আপনি জানেন যে হাদি ভাইয়ের ওয়াইফ প্রচণ্ড ধার্মিক একজন মানুষ। তো মেয়ে না থাকলে ওখানে তার কোন ধরনের সিচুয়েশন হয় বা না হয় একটা ব্যাপার তো আছে। তো আমরা জুমা এবং শান্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, এদেরকে আমরা হচ্ছে পাঠাচ্ছিলাম আমাদের প্রতিনিধি হিসেবে 2 জন মেয়েকে, যারা হাদিফের ওয়াইফের কাছে গিয়ে থাকবে। পুলিশ কোনোভাবেই তাদেরকে যেতে দিবে না। তখন আমরা বারবার অনুরোধ করছিলাম যাতে ওদেরকে যেতে দেয়া হয়। তো ওদের গায়েটায় হাতটা দিয়ে অস্তভূত অবস্থা করে ফেলছে ভিতরে, যেগুলো ক্যামেরায় আসে না, কারণ ওখানে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ। এবং তার আগের রাতেই আমাদের সামনে মেইন স্ট্রিম মিডিয়ার লোকজনকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে পুলিশ। মেইন স্ট্রিম মিডিয়া আমাদের সাক্ষাৎকার নিতে আসবার কারণে। তো পরবর্তীতে আপনার হচ্ছে ওদেরকে কোনোভাবেই যেতে দিচ্ছে না। তো আমরা আমাদের আরও 2 জন প্রতিনিধি ওদের কাছে পাঠাইলাম যে ওরা তো ওই আরেকটু সামনে গিয়ে ওরা ওইখানে আবদ্ধ ছিল। তো ওদের অবস্থা দেখবার জন্য আমরা আরও 2 জনকে পাঠাচ্ছিলাম। তো ইতিমধ্যেই ওরা একটু ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিল যে ওদের সাথে কী আচরণটা করা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে ব্যাপার, যেটা এদের প্রত্যেক নেম প্লেট খুলে ফেলছে। পুলিশ নেম প্লেটগুলো খুলে ফেলেছে এবং মুখে মাস্ক পরা। তো আমাদের যেই জুমার ওকে মারতেছিল, ও জাস্ট হচ্ছে যাতে মিডিয়ার সামনে মুখটা আসে। দেখবেন যে একটা কথা বলা হচ্ছে যে জুমা পুলিশকে মেরেছে, তো ওখানে মূলত ওই পুলিশের মাস্ক পরা ছিল যাতে মিডিয়ার সামনে, এবং নেম প্লেট ছিল না, মিডিয়ার সামনে যাতে ওর চেহারাটা আসে, এই জন্য ও মাস্কটা খুলে দেওয়ার জন্য হাত বাড়াইছিল, যেইটাকে পরবর্তীতে ফ্রেমিং করা হয়েছে যে পুলিশের গায়ে হাত দিছে, ওর গালে আঁচড় টাচড় দিয়ে। মানে হচ্ছে এগুলো তো পুলিশের প্রফেশনালিজমের মধ্যে একদমই যায় না। এবং বুট জুতা দিয়ে পাড়াইটারে অস্তভূত অবস্থা।
তো এটা করছে, ওকে ঠিক আছে। এরপরেও আমাদের ক্রাউড পুরো শান্তশিষ্ট, কারণ আমি বলছি যে আমার কথা ছাড়া কেউ কোনোভাবে এইখান থেকে একটাই করবে না, তাহলে আমরা মনে করবো যে আপনার হাদি হত্যার বিচারের জন্য আসেন নাই, আপনারা এখানে কোনো ধরনের গন্ডগোল তৈরি করবার জন্য আসছেন। ওরা কি করলো, জুমা এবং শান্তাকে এবং আমাদের যে আরও 2 জন প্রতিনিধি পাঠাইলাম যাদেরকে ক্যামেরা নিয়ে, ওদের কাছ থেকে মোবাইলগুলো কেড়ে নেওয়া হইল, ওদেরকে এলোপাথারি পিটানো হইল, মাথায় আঘাত করা হইল, রক্তাক্ত অবস্থা। জুমা শান্তাকে কিছুক্ষণ পর আমাদের সামনে আইনা মারা শুরু করলো। মানে ভেতরে মারতেছে সেটা এক জিনিস, কেউ দেখতেছে না, আমাদের সামনে এনে ওদেরকে মারা শুরু করলো। এবং আমাদের যেই যুবা, ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চে আছে, ওরে মেরে রক্তাক্ত করে ফেলছে। তো এসে আমাদেরকে দেখাচ্ছে, দেখেন ভাই আমারে কিভাবে মারছে আর কি। এরপর কি কোনোভাবে ক্রাউড নিয়ন্ত্রণ করা যায়? আপনি আমাকে বলেন যে মানুষ দেখতেছে তার ভাই বোনকে তার সামনে মারতেছে, যাদের ডাকে তারা আসছে। তো এরপর তো ওই আপনার ব্যারিকেডে ওরাও ওপাশ থেকে আর পুলিশ ওই পাশ থেকে। তো পুলিশের যিনি ডিবি চিফ ছিলেন, তিনি আমাকে অনুরোধ করলেন যে ভাই আপনি বললে ওরা শুনবে, কারণ এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। যমুনায় শাহবাগে যখন আমরা আন্দোলন করতেছিলাম হাদি ভাইয়ের শাহাদাত পরবর্তী সময়ে 10,000-এর অধিক লোক ছিল। তো তখন আমাদের রেজওয়ানা আপা, যিনি পরিবেশ উপদেষ্টা, উনি আসলেন, ডিএমপি কমিশনার আসলেন। তখন আমি শুধু জনগণকে বললাম যে এইখানে ওনারা যখন কথা বলবে কেউ একটা কথাও বলবেন না। এই 10,000 লোক একটা কথা বলে নাই, তো ওইটা তো তারা দেখছে। এই জন্য আমাকে বলছে যে আপনি যদি ওদেরকে থামতে বলেন আমরা নিশ্চিত ওরা থেমে যাবে। আমাকে বললো যে ভাই আপনি একটু জলকামানের ওই গাড়িটার উপরে উঠে ওদেরকে, ওরা তো আপনাকে দেখতেছে না, ওদেরকে একটু থামানোর জন্য বলেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতি দেওয়া হইলো যে আমি নাকি জলকামানের উপরে উঠে যাওয়ার কারণে আক্রমণ করা হয়েছে আমরা আর কি। অথচ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটু ওইটার উপরে উঁচু স্থান, ওইটা ধরে উপরে উঠে জনগণকে, এবং এই ভিডিওটা স্পষ্ট আছে যে আমি সবাইকে শান্ত থাকবার জন্য বলতেছি ওখানে বসে। কিন্তু তারা কি করলো, তারা এলোপাথারি হচ্ছে টিয়ার শেল, সান গ্রেনেড এবং আপনার পানি নিক্ষেপ করতেছিল। তা আমি দেখতেছিলাম যে এই ক্রাউড আর নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ হচ্ছে টিয়ার শেলের আওয়াজে তো আমার মাইকের যে আওয়াজ সেটা তো ওই পর্যন্ত পৌঁছাবে না। তা আমি গিয়ে একদম সামনে বসে গেলাম, তাদের যেই জল কামানের যে পানি নিক্ষেপ করতেছে ওইখানে বসে গেলাম। তো ওইখানে আমার কাছে একটা দৃশ্য খুবই দৃশ্যমান হয়েছে, যে ওইখানে প্রশাসনের মধ্যে 2টা ভাগ আছে, একটা হচ্ছে জনগণের আর একটা হচ্ছে ফ্যাসিবাদের। ওকে, একদম খুবই স্পষ্ট। একটা গ্রুপ প্রশাসনে তারা আমাদেরকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিল, এবং আর একটা গ্রুপ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো কথা গ্রাহ্য না করেই আমাদের উপরে হামলা করতেছিল। এবং আমি ধন্যবাদ জানাই সেই সকল পুলিশ সদস্যদেরকে এবং ডিবি চিফ সহ যারা ছিলেন, তারা আমাদেরকে সেভ করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। মানে আমি পুলিশের বিরুদ্ধে অবশ্যই যদি আমি বলি, তাহলে পুলিশ আমার যতটুকু উপকার করেছে সেটুকু আমার বলতে হবে। তো ওখানে আমরা পুলিশের একদম দৃশ্যমান 2টা ভাগ দেখতে পেয়েছি। একটা ভাগ আমাদেরকে সেভ করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, আর আরেকটা ভাগ আমাদেরকে মানে পেশাদারিত্বের বাইরে গিয়ে আমাদেরকে মেরে ফেলবার জন্য তাদের পক্ষ থেকে যা যা করা দরকার তারা তাই করেছে। বাস থেকে নামিয়ে রাজাকার বলে, যে রাজাকার নামিয়ে আমাদের ভাইদেরকে পিটানো হয়েছে সিরিয়াসলি। এবং বলতেছে একজন পুলিশ সদস্য, আপনি হয়তো দেখে থাকবেন, যে আয় হাদির লাশ নিয়ে যা। রাইট। মোবাইল, আমার ফোনে ভিডিও আছে, মোবাইল চেক করতেছে, বলতেছে লক খুলে দেন, নাহলে তোর মাথা বাড়ি দিয়ে ফাটাই ফেলবো, মোবাইলের লক খোল, দেখবো তোর মোবাইলে কি আছে। তখন একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে যে আপনি তো এটার পারমিশন নেই, তখন সে দৌড় দিছে এবং আরেকজন সাংবাদিককে তার ক্যামেরাটা বাড়ি মেরে ভেঙে ফেলছে পুরোটাই, যেটা ভিডিওর মধ্যে এসেছে। এরপরে কি করলো বুঝলাম, যমুনার সামনে 144 ধারা আমরা ভেঙে ফেলছি, ওকে ঠিক আছে। শাহবাগে 144 ধারা কোথা থেকে আসলো? মসজিদের ভিতরে 144 ধারা কোথা থেকে আসলো? মসজিদের ভিতরে বুট জুতা পরে ঢুকে গিয়ে আমাদের ভাইদেরকে পেটানো হয়েছে। ওরা শুধুমাত্র এখানেই ক্ষান্ত হয় নাই, মানে ওদের যে আগ্রাসী আচরণ, এটা আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ের পুলিশ আবার নতুন করে ফিরে এসেছে। এবং আপনি একটা ঘটনা হয়তো জানবেন কিনা আমি জানি না, জুলাইয়ের পরবর্তী সময়ে 50,000 পুলিশ যারা বাহিনীতে আর পরবর্তীতে জয়েন করে নাই আর কি, নিখোঁজ ছিল, সেই সংখ্যাটা এখন 20,000, মানে বাকি 30,000 আবার যুক্ত হয়েছে এই পুলিশের সাথে। তো যেটা কিন্তু আমাদের জন্য, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য খুবই একটা মারাত্মক আশঙ্কাজনক ব্যাপার। তো এই যে পুরো পরিস্থিতিটা, এইটা কোনোভাবেই, এবং আরেকটা জিনিস দেখেন যে আমি যেইখানে গিয়ে ওই জলকামানের সামনে দাঁড়াইছি, এর পিছনে কিন্তু আর কেউ যায় নাই।
মানে আমি গিয়ে বলছি যে এই পর্যন্ত আর সামনে যাওয়া যাবে না, আর কেউ যায় নাই। তো এই যে, এবং আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে আমরা মানে ফেসিবাদী আমলেও আমরা দেখি নাই যে পুলিশের যিনি প্রধান কর্মকর্তা তিনি লাঠি হাতে পিটাচ্ছেন। এটা আপনারাও হয়তো দেখে থাকবেন না কখনো। কমেন্ট দিচ্ছেন সেটা আমরা তো- ভিডিওতে দেখেছি। পায়ে কি হলো? আচ্ছা, পায়ের কথাটা বলি। তো আমি যখন আইসা জলকামানের সামনে বসলাম, তখন আমাদের যারা ভাই বোন ছিলেন ওরা সবাই মিলে আমাকে এসে ঘিরে ধরলো। পুলিশ সদস্যরা আমাদের মাথা লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করতেছিল মাথা লক্ষ্য করে। তো ওইটা দেখে আমাদের এক ভাই, আমাদের সোয়াইব, ও হচ্ছে আমাদের মাথাটা একদম নিচু করে চাইপে ধরছে যে ভাই আপনার মেরে ফেলবে আপনাকে। তো ও যখন আর কি আমার মাথা লক্ষ্য করে মারতে গেছে, তখন ওকে আর কি জুমা, আমাদের যে জুমা, পিছন থেকে গিয়ে এমনি যে করে জড়াই ধরছে, ভাই প্লিজ মাইরেন না। ও করছে কি জুমারে এভাবে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এরপর ওই পাশে গিয়ে আমারে ঠিক লক্ষ্য করে সম্ভবত একটা সাউন্ড গ্রেনেড ও মারছে ঠিক আমার পায়ের কাছে আইসা সাউন্ড গ্রেনেডটা পরে ওইখানেই বিস্ফোরিত হয়েছে। মানে আমার পায়ের উপরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। ওকে। তো বিস্ফোরিত হওয়ার পরে মানে একটা হচ্ছে আশেপাশে বিস্ফোরিত হওয়ার পরে স্প্রিন্টার গিয়ে লাগা, আর একটা হচ্ছে আমার পায়ের উপরেই বিস্ফোরিত হওয়া। এটা একদম স্পষ্ট ভিডিও আছে যে আমার পায়ের উপরে বিস্ফোরিত হইতেছে। তো এত পরিমাণ ক্ষত হইছে যে কোনোভাবেই বোঝবার সুযোগ নাই যে এটা গুলি ছিল? নাকি হচ্ছে অন্য কোনো কিছু। এমনকি আমার কথা তো বাদ দিলাম, ডাক্তার যখন দেখতেছে সেও বুঝতে পারতেছে না যে এটা গুলির ক্ষত কিনা। তো পরবর্তীতে উনি আমার পায়ের ভিতর থেকে 3-4টি স্প্রিন্টার বের করলেন। সো ওই জন্যই আপনাদের সমসাময়িকভাবে স্ট্যাটাসটা দেওয়া। এক্স্যাক্টলি। পুরোটা তো রক্তে ভেজা, মানে আমার পুরো পাজামা রক্তে ভেজা। তো ও করছে কি ওর উপরে আবার হচ্ছে জল কামান দিয়ে পানি মারছে। মানে এবং আল্লাহর একটা অসীম রহমত, কোথা থেকে যেন একটা ভ্যান এই ক্রাউডের মধ্যে চলে আসলো। মানে এই ভ্যানের তো আসবার কোনো কথা না, তো হঠাৎ করে একটা ভ্যান চলে আসলো। তো সবাই মিলে আমাকে ওই ভ্যানের উপরে তুলে এরপরে হসপিটালে নিয়ে গেল। তো এরপরেও আমাদের ভাই বোনের ওই জায়গায় বসেছিল। তো আমাদের কাছে একটাই আর কি বলা, সেটা হচ্ছে, এবং ইতিমধ্যেই আমরা জেনেছি যে যারা আক্রমণ করেছে তারা আমাদেরকে আসামি করে 2টা মামলা করেছে। ওকে, আপনাদের নামে মামলাও হয়ে গেছে? আমাদের নামে 2টা মামলা হয়েছে। এটা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুলিশ হয়তো জানায়নি, হয়তো এরপরে কোন সরকার আসবে এইটার জন্য তারা এটাকে চাপায় রাখছে আর কি। এরপরে আমরা জানতে পেরেছি আর কি অন্য মাধ্যমে ওকে, যে আমাদের নামে 2টা মামলা করা হয়েছে। একটা হচ্ছে রমনা থানায়, আর একটা হচ্ছে শাহবাগ থানায়। তো দেখেন, যারা মারে তারাই আবার গিয়ে মামলা করতেছে। তো আমরা আসলে বাংলাদেশের জুলাইয়ের পরে আসলে পুলিশের পোশাক পরিবর্তন চাইনি। আমরা যেই পুলিশ বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে, প্রশাসন শুধু পুলিশ না, পুরো আইন শৃঙ্খলার যে কাঠামো, সিভিল এবং মিলিটারি, এই পুরো কাঠামোটা একটা রদবদল আমরা চেয়েছিলাম, যাতে করে বাংলাদেশে আর ফেসিবাদ কায়েম না হয়। সাধারণ মানুষের উপরে যেই নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, এটা আসলে জুলাইয়ের পরে তো আমাদের প্রত্যাশিত না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র তাদের পোশাকটা পরিবর্তন করতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের যে মনোজগতের যেই আগ্রাসী মনোভাব, এইটা আসলে কোনোভাবেই পরিবর্তন করতে সক্ষম হয় নাই। মানে একটা মানুষকে আসলে কয়টা পিটান দিলে আসলে তার মনে শান্তি আসবে আমি জানি না। আপনারা দেখবেন যে বিভিন্ন ভিডিওতে যে একজনকে আমরা গুনেছি, একজনকে 32টা পর্যন্ত বাড়ি দিচ্ছে। ট্রু। মানে একটা মানুষকে সরানোর জন্য কি 32টা বাড়ি দিতে হয়? এবং এটা সিরিয়াল ধরে, মানে ওরা এখান থেকে পিটানো শুরু করে, যতক্ষণ পর্যন্ত ওদের আওতার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ওরা পিটাইতেই থাকে। মানে বিক্ষিপ্ত করার তো অনেক ওয়ে আছে। আমরা উন্নত বিশ্বে দেখি না যে কিভাবে আমাদের এখানে তো মাঝে মাঝে দুই একটা এক্সাম্পল আসে যে রাস্তায় রাস্তায় বাড়ি দিচ্ছিল, বাড়ি দিয়ে আর কি ছড়াই ছিটিয়ে দেওয়া হয়। এবং আমাদের যে ইনকিলাব মঞ্চ, আমরা এখন পর্যন্ত 152 কি 153টা প্রোগ্রাম করেছি। আজ পর্যন্ত কোনোদিন পুলিশের সাথে আমাদের কোনো সমস্যা হয় নাই, আজ পর্যন্ত না। আমি এখানে একটা বড় ধরনের এলিগেশন দেখলাম আপনাদেরকে ঘিরে, সেটা হচ্ছে যে নির্বাচন বানচাল করার জন্য এইরকম একটা স্টেপ আপনারা নিয়েছেন। Exactly. এখানে 2টা বিষয়, একটা হচ্ছে যে এটার উত্তর আপনার কাছে ডেফিনেটলি আছে,
ইনফ্যাক্ট আপনাদেরও মাথায় কি এটা থাকা উচিত ছিল কিনা, মানে দর্শকদের এন্ড থেকে প্রশ্নটা করতে চাই যে এখানে যদি কোনো রকম একটা ইস্যু ক্রিয়েট হয় তাহলে ইনকলাব মঞ্চের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে যে ইলেকশন ভণ্ডুল করার মতো ব্যাপার ইনকলাব মঞ্চ করছে। নির্বাচন বানচালের যে ব্যাপারটার কথা তারা বলেন আর কি, এটা আসলে সবাই বলেন না, কিছু কিছু মানুষ বলেন। তো আমরা একটু তাদেরকে একটু স্মরণ করিয়ে দেই যে শহীদ ওসমান হাদি কিন্তু ঢাকা ৮-এর প্রার্থী ছিলেন। তিনি প্রার্থী থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু তার কোনো সুষ্ঠু বিচার হয় নাই। এবং যেই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করতে যাচ্ছেন, সেই নির্বাচন কমিশনার বলছেন যে হাদি হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা, ঢাকা ৮-এর মতো এত একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী হওয়া সত্ত্বেও। তো আমরা আপনাদের কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, যখন জানাজার ময়দানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলেন, মানে তখন কি চাইলে নির্বাচন বানচাল করা যাইতো না? মানে আমরা যদি তখন একটা ঘোষণা দিতাম 14-15 লাখ মানুষ উপস্থিত, আমরা চাইলে পারতাম না অনেক কিছু করতে? ধরলাম তখন আমাদের মধ্যে এত কিছু চিন্তা ভাবনা করার সময় ছিল না। যখন আমরা শাহবাগে এসে অবরোধ করলাম, এরপরে যখন নির্বাচন বানচালের বিভিন্ন কথা আসলো, মানে তখনও তো একবার আপনাদের পক্ষ থেকে ধরনের কথা আসে না। এক্স্যাক্টলি, তখন চাইলে আমরা বিভিন্ন ঘোষণা দিতে পারতাম না, কিন্তু যখন এই ধরনের কথাগুলো আসলো তখন আমরা উল্টো জনভোগান্তি যাতে আর কি বেশি না বাড়ে, এই জন্য আমরা ওইখান থেকে সরে গেলাম পর্যন্ত। এবং এরপরে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছোট ছোট যে প্রোগ্রামগুলো করা যায় সেই প্রোগ্রামগুলো করলাম। এখন ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই সরকার তিনি বলেছেন যে হাদি হত্যার বিচার তার সময়ের মধ্যে হবে, এবং বর্তমান যেই সংস্থাগুলো এর তদন্ত করছে তাদের তদন্তের কোনো আগা মাথা নাই। মানে তারা যেই চার্জশিটটা দিয়েছিল সেই চার্জশিটের মধ্যে আপনার কিভাবে যে মাস্টার মাইন্ড যাকে বাপ্পিকে নিয়ে আসা হয়েছে, মানে তার সাথে খুনির যে সম্পৃক্ততা, এর কোনো সম্পৃক্ততার কোনো বয়ান এই চার্জশিটের মধ্যে নাই। আবার এই চার্জশিটের মধ্যে খুনি যেই মাহবুবুল আলম হানিফের সাথে যে বৈঠক করেছে সিঙ্গাপুরে, সেই ব্যাপারে কোনো তথ্য নেই। এই চার্জশিটের মধ্যে ওর কাছে যে 100 কোটি টাকার চেক পাওয়া গেছে, এই চেকের ব্যাপারে কোনো আলাপ নাই। মানে এই পুরো ব্যাপারটা, এবং যেই দুইজন মানে মেইন আসামি যারা আর কি বাইকে ছিলেন, তারা তো পালিয়ে আছেন, তাদেরকে তো গ্রেফতার করতে সক্ষম হয় নাই। বাকি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সর্বোচ্চ কয়েক বছরের জেল হতে পারে আর কি, এর বাইরে তাদের আসলে ওইভাবে খুনের সাথে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় না। এমনকি এই যে তদন্তটা তো করা হবে যে সে তো ভাড়াটে শুটার, এর বাইরে তো তার কোনো কিছু নাই। কেউ তো তাকে দিয়ে খুনটা করাইছে, কে তাইলে তারা দিয়ে খুনটা করাইছে, এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যাই চার্জশিটের মধ্যে ছিল না। যার কারণে আমরা পুরো চার্জশিটটাকে আদালতে নারাজি দিয়েছি। কয়বার? একবার আমরা নারাজি দিয়েছি এখন পর্যন্ত। আগে ছিল ডিবির অধীনে, এখন এটা চলে গেছে সিআইডির অধীনে। একটা হাস্যকর ব্যাপার আপনাকে বলি যে আদালতের জজ আমাকে প্রশ্ন করতেছে যে এইটা আপনারা কোন সংস্থা দিয়ে তদন্ত করাইতে চান আর কি। মানে রাষ্ট্র আমাকে প্রশ্ন করতেছে যে আমার কোনো ফেভারিট অপশন আছে কিনা। তা আমি তাকে বলছিলাম যে আমি তো এখানে মেয়ে দেখতে আসি নাই। রাষ্ট্র নিশ্চিত করবে যে শহীদ ওসমান হাদির এই তদন্তটা কাকে দিয়ে করাইলে এর পিছনে কারা রয়েছে তাদেরকে বের করা সম্ভব। এই দায়িত্ব তো রাষ্ট্রের। এটা কি রাষ্ট্রবাদী মামলা? যখন এই মামলাগুলো বাদী যেই থাকুক, মামলা হয়ে যাওয়ার পর এটা রাষ্ট্রবাদী মামলা হয়ে যায়, তখন এই মামলা পরিচালনার দায়িত্ব হয় রাষ্ট্রের। মানে মামলার বাদী আমি ঠিক আছে, কিন্তু এখন এটা রাষ্ট্রবাদী মামলা হয়ে গেছে অটোমেটিক। ফৌজদারি মামলাগুলো একটা সময় রাষ্ট্রবাদী মামলা হয়ে যায় আর কি। মামলা কাউকে করতে হয়, এরপর এটা রাষ্ট্রই পরিচালনা করে। তো সেই ক্ষেত্রে আমি তখন এইটা তাকে উত্তর দিয়ে আসছি। তো এখন হচ্ছে আজকে 6ষ্ঠবারের মতো, আজকে 6বারের মতো এটা পেছানো হয়েছে শহীদ ওসমান হাদির শুনানিটা। তো আবার 15 তারিখে দিন ধার্য করা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে শহীদ ওসমান হাদির এই তদন্তটা যদি বাংলাদেশের এই সংস্থাগুলো আসলে করতে সক্ষম নয়, কারণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে এরা আসলে কতটা প্রেশারের মধ্য দিয়ে যায়। যেমন দেখবেন যে যেদিন তার চার্জশিট দাখিল করবার কথা, আমরা আদালতে গিয়ে বসে আছি, ডিবি বলতেছে যে আমরা পাঠিয়ে দিয়েছি চার্জশিট আদালতে, আদালত বলতেছে আমরা পাইনি। বিকেল 5টা পর্যন্ত আদালতের তো সময়, আমরা অপেক্ষা করতেছি, আদালতে চার্জশিট এসে পৌঁছাইতেছে না। তখন আমরা ওইখানে বলছি যে আদালতে চার্জশিট এসে পৌঁছাবে, চার্জশিট আমরা গ্রহণ করবো, এরপর আদালত থেকে যাবো। এর আগে আমরা আদালত থেকে যাবো না। 10:45 সেই চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় আসছি রাত 10:45। তো এভাবে আমরা আদালতের মধ্যেই বসেছিলাম, আদালত বাইরে থেকে তালা দেওয়া ছিল। আমরা বলছি, এবং ওখানে যে চিফ মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট, তাকেও আমাদের কারণে থাকতে হয়েছে, উপায় নেই।
আমরা বলছি আমরা এখান থেকে চার্জশিট না নিয়ে, যেহেতু আজকে দিন ধার্য করা, ডিবি বলতেছে পাঠাইছে, আপনারা বলতেছে পাঠাইছেন, এটা শুরু না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তার মানে রাষ্ট্র সহযোগিতা করছে না আপনাদের? বিভিন্ন ক্ষেত্রে, মানে একটা ক্ষেত্রে ব্যাপারটা এমন না, বিভিন্ন ক্ষেত্রে। যেমন হচ্ছে আমি মামলার বাদী, মানে কবে মামলা শুনানি, কবে কি, এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নাই। তা আদালতে দাঁড়িয়ে আমি বলে আসছি যে আমাকে যদি এরপর থেকে তথ্য না জানানো হয় তাহলে আমি কোথাও সিগনেচার করব না, এবং যদি দেখি পরবর্তী সময়ে আদালতে এই মামলা হচ্ছে এবং আমার জানানো হচ্ছে না, তাহলে মনে করবো যে আমার সিগনেচার নকল করা হচ্ছে। তো এটা আমি বলে আসছি। তো এই যেমন দেখেন আজকে যে তারা আদালতে গিয়েছে এবং পরবর্তী যে শুনানির দিন ধার্য করছে, আমি জানি না কিছু। মানে আমার তো এটা জানবার কথা, রাষ্ট্র তো আমাকে এটা জানানোর জন্য বাধ্য, তো সে কোনোভাবেই আমাকে এটা জানাচ্ছে না। এরপরে আমরা যখন আর কি আন্দোলনে নামলাম, শাহবাগে এসে ডিএমপি কমিশনার বললেন যে 90% তদন্ত হয়ে গেছে, 10% বাকি আছে, এর জন্য তাদের 10 দিন সময় লাগবে। আমরা প্রথমে তাদেরকে 10% দিতে চাইনি, 10 দিন সময় দিতে চাইনি। পরবর্তীতে মনে করলাম যে একটা সুষ্ঠু তদন্তের জন্য তারা যে সময়টা চেয়েছে আমরা দিই, আমরা 10 দিন দিয়ে দিলাম। এরপরে তারা চার্জশিট দাখিল করেন, যেটা আপনিও আগেও জানতেন, আমিও আগেও জানতাম, যে ফয়সাল করিম মাসুদ এই খুনটা করেছে এবং হচ্ছে তার সহযোগী ছিল হচ্ছে আলমগীর। এটা আপনিও জানেন, আমিও জানি। তো এইখানে তো আসলে তদন্তের ব্যাপারে কিছু ঘটলো না। তো এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যে তদন্ত সংস্থাগুলো আছে তারা আসলে এর পিছনে কারা রয়েছে তাদেরকে আসলে উন্মোচন করতে সক্ষম হবে না। এজন্য আমরা চিন্তা করেছিলাম যে জাতিসংঘের মাধ্যমে বিচার না, কিন্তু আমি আবারও বলি, মানে জুলাইয়ে যেভাবে জাতিসংঘ একটা রিপোর্ট দাখিল করছে না, মানে জুলাই গণহত্যা নিয়ে, এটা কি ইউনাইটেড নেশন করে ব্যক্তি বিশেষে? করেছে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে। ওকে। বেনজির ভুট্টোর ক্ষেত্রে হয়েছে, রফিক হারিরির ক্ষেত্রে হয়েছে, এরকম বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের মতো করে যে সংস্থাগুলোকে অ্যালাইন করে করা যায় তারা তাদের মতো করেছে। তো এটা চাইলে সম্ভব, মানে সে তদন্ত করবে, বিচারটা সে করবে না, এবং সেক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্রই তাকে এই সহযোগিতাগুলো করবে তার তদন্তের ক্ষেত্রে যেই জিনিসগুলো দরকার। তো আমরা এই আহ্বানটা জানিয়েছি। তো তারা যেই কাজটা করলো সেটা হচ্ছে আমাদের সাথে নেগোসিয়েশন করলো যে তারা এটার ব্যাপারে পজিটিভ, তারা তাদের কিছু সময় সমস্যা নেই। তো আমরা বলেছিলাম যে আপনারা জাস্ট আমাদেরকে একটু জানান যে এটার তারিখটা কবে। তো তারা 6 তারিখেই পাঠাইছে, যেটা আমরা পরবর্তীতে ফ্যাক্সে দেখলাম। ফ্যাক্সের যে একটা কপি তারা হচ্ছে আপলোড করেছে। তারা যদি এইটুকু আমাদের জানাইতো তাহলে তো আমরা চলে আসতাম, তারা আমাদেরকে জানাইলো না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এই কাঠামোর মধ্যেই একটা গ্রুপ, মানে উপদেষ্টা পরিষদের মধ্যেই একটা গ্রুপ সম্ভবত ইলেকশনটা চাচ্ছে না। কারণ এই যে পুলিশি হামলা আমাদের উপরে হইল এবং নির্বাচন বানচালের যেই ব্যাপারটা চলে আসলো, মানে আমাদেরকে বলে দিলেই তো আমরা চলে আসি যে আপনি 6 তারিখ পাঠাইছেন, তাহলে তো আমাদের ওইখানে থাকবার কোনো প্রশ্নই আসে না। আমি তো আপনার কাছে একটা সুনির্দিষ্ট তারিখ জানতে চাইছিলাম যে আপনি পাঠাবেন কবে। আপনি আমাদেরকে হামলা পর্যন্ত অপেক্ষা করাইলেন, এরপর আমাদের উপরে হামলা করলেন, এরপরে বললেন যে নির্বাচন বানচাল। মাঝে মধ্যে আমার ভাই খুব আফসোস লাগে এই ব্যাপারটাতে, যে যারা নির্বাচন বানচালের এই ষড়যন্ত্রের কথা বলছেন, মানে শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় যেই নেতাকর্মীরা এই কথাগুলো বলছে নির্বাচন বানচালের, মানে তাদের নেতা নেত্রী সম্পর্কে শহীদ ওসমান হাদি যেই ধরনের আদর্শ লালন করতেন বা তাদের কথা যেইভাবে উপস্থাপন করতেন, আমার কাছে তো মনে হয় তাদের যে হাইকমান্ড তারাও তাদের নেতা নেত্রী সম্পর্কে এই ধরনের জ্ঞান রাখে না বা তাদের পক্ষ নিয়ে এত কথা জোর দিয়ে কথা বলে না। তো তারা কিভাবে মনে করে যে সেই শহীদ ওসমান হাদির গড়া ইনকিলাব মঞ্চ আজকে নির্বাচন বানচালের জন্য কারো গুটি হয়ে যমুনার সামনে বসে থাকবে? আমাদের আসলে এর বাইরে আর কোনো উপায় ছিল না। মানে আমরা তো আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা মনে করেছি যে এই সরকার যাওয়ার পরে কে আসবে সেটা তো আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি, তারা বিচার করবার থেকে শহীদ ওসমান হাদিকে সামনে রেখে ভোটটা কিভাবে বাক্সের ভিতরে ফেলা যায় সেই ব্যাপারে তাদের যে আগ্রহ, বিচারের ব্যাপারে অতটা আগ্রহ আমি দেখি নাই। তো যার কারণে শহীদ ওসমান হাদির ওয়াইফ এবং আমরা ইনকিলাব মঞ্চ মনে করেছি যে এই সরকারের আমলে যদি এই তদন্তের ভারটা আন্তর্জাতিক, এবং আমরা কিন্তু 4টা দাবি জানিয়েছিলাম, তার মধ্যে একটা দাবি ছিল যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যদি তার সক্ষমতার মধ্য দিয়ে এটা করতে সক্ষম না হয়, তাহলে সে চাইলে FBI বা স্কটল্যান্ড ইয়ার্ড বা MIT তার পছন্দ মতো যে কোনো গোয়েন্দা সংস্থা সে সহায়তা নিতে পারে, এবং বিভিন্ন সময় বিভিন্ন দেশ এই সহায়তাগুলো নেয়। এমন না যে শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে নতুন একটা সিস্টেম চালু হবে, এটা আগে থেকে ছিল। ওকে। তো এটা আমরা অনেক আগে থেকেই দাবি জানাই আসছিলাম।
তো শেষ সময় এসে আমাদের কাছে মনে হয়েছে যে এই সরকারের কাছে, এবং আমরা কিন্তু এমন না যে আমরা আর কি তাদেরকে না জানিয়েই হচ্ছে যমুনার সামনে এসে বসে গেছি। আমার কাছে স্পষ্ট প্রুফ আছে। আমরা প্রত্যেকটা ওয়েতে তাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছি যে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন, শহীদ হাদির ওয়াইফ কথা বলবেন প্রধান উপদেষ্টার সাথে এবং তার বাচ্চাও আসবেন, তিনি একটা দাবি জানাবেন। আমাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই। এরপর আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলন করে বলেছি যে দয়া করে আপনারা এইটা জাতিসংঘের অধীনে একটা তদন্ত করবার ব্যবস্থা করেন। আমাদেরকে কোনো আপডেট জানানো হয় নাই। এর 2 দিন পরে আমরা গিয়ে যখন বসছি তখন বলতেছে আমাদেরকে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য ওখানে গিয়ে বসছি। মানে নির্বাচন বানচাল করার যদি পরিকল্পনা ছিল তার জন্য তো অনেক ওয়ে আছে ভাই। আমরা তো নির্বাচনটাকে ধারণ করি। আপনি দেখেন যে শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে বিচারের বাইরেও আমরা নির্বাচন নিয়ে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করেছি, এবং আল্লাহ চাহে তো আজকের মধ্যে 300 আসনে অন্তত একটা লিফলেট হইলেও আমরা গণভোটের জন্য এবং যোগ্য এবং সৎ ব্যক্তিদেরকে যাতে ভোট দেয় মানুষ, সে বিএনপি হোক বা জামাত ইসলামী হোক, যে কোনো দলের হতে পারে, কিন্তু তার ক্রাইটেরিয়া হচ্ছে তাকে সৎ এবং যোগ্য হতে হবে। তাদেরকে আমরা ভোট দেওয়ার জন্য আহ্বান জানাইছি। তাহলে আমরা যদি নির্বাচন না চাই তাহলে বাংলাদেশের নির্বাচন কে চায় আমরা জানতে চাই। মানে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, শহীদ ওসমান হাদি দুনিয়াতে নাই এখন, তার সন্তান তার বাবাকে কোনোদিন দেখবে না, তার ওয়াইফ শহীদ ওসমান হাদি তো অনেকদিন বিয়ে করে নাই, এই করোনার সময় শহীদ ওসমান হাদি বিয়ে করেছে। মানে সে বিধবা হয়ে গেছে, তার জামাই আর কোনোদিন বাসায় ফিরবে না, তার বিচারটা আদৌ কেউ করবে কিনা সেই ধরনের নিশ্চয়তা তার কাছে নাই। বারংবার তাকে বিভিন্নভাবে এই বিচার নিয়ে তালবাহানা করা হচ্ছে। শহীদ ওসমান হাদির ওয়াইফ গিয়ে বসেছে যমুনার সামনে, বলতেছে নির্বাচন বানচাল করবার জন্য গিয়ে আমরা বসেছি। হাদির মৃত্যুর পরে ইনকলাব মঞ্চ থেকে বা হাদির পরিবার থেকে কেউ আপনারা নির্বাচন করলেন না কেন? প্রথমত শহীদ ওসমান হাদির পরিবারকে আমরা জানিয়েছি যে আপনাদের মধ্য থেকে যদি কেউ নির্বাচন করতে চায় আর সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা চাইলেই নির্বাচন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কিন্তু আমাদের ক্ষেত্রে যেই জিনিসটা, শহীদ ওসমান হাদি যখন প্রোগ্রামগুলো করতেন সেগুলো হচ্ছে টিম ওয়ার্ক। মানে আমরা পুরো টিম বসতাম একসাথে, শহীদ ওসমান হাদির নাগরিক কমিটিতে যাবেন কি যাবেন না, পরবর্তীতে এনসিপিতে জয়েন করবেন কি করবেন না, ঢাকাতে ইলেকশন করবেন কি করবেন, এর প্রত্যেকটা সিদ্ধান্ত শহীদ ওসমান হাদির একার না, পুরো টিমের সিদ্ধান্ত। আমাদের এখানে খুবই স্ট্রং একটা টিম আছে, যার কারণে শহীদ ওসমান হাদির শাহাদাতের পরেও ইনকিলাব মঞ্চকে ভেঙে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র টিম স্ট্রং থাকার কারণে কোনো প্রচেষ্টাই সফল হয়নি। তো যেটা বলতেছিলাম, আমাদের পুরো টিম আমরা বসেছি এবং আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা 8-এ এই মুহূর্তে আমাদের ইলেকশন করবার জন্য যতটুকু যোগ্যতা দরকার, বা হচ্ছে আমাদের শহীদ ওসমান হাদি একটা কথা বলে গেছেন যে আমি তো 5 বছরে রাজনীতি করতে আসি নাই, আমি রাজনীতি বিনির্মাণ করতে আসছি। আমরা তার এই বিনির্মাণ কথাটাকে কোট করেছি। আমি বা হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারের ওয়াইফ থেকে যদি কেউ দাঁড়াতেন, অবশ্যই এইখানে যে কোনো প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হইতো, এবং অনেকাংশে এখান থেকে ইনকিলাব মঞ্চ বা হচ্ছে পরিবার থেকে দাঁড়াইলে সে অনেকাংশে আগাইয়ে থাকতেন, সেখানে যত হেভিওয়েট প্রার্থী থাকুক না কেন। কিন্তু শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো দিন সিএমপি থেকে প্রশ্রয় দেয় নাই। আমরাও জানি যে এতদিন পর্যন্ত মানুষ শহীদ ওসমান হাদিকে প্রচণ্ডভাবে ভালোবাসে, তার কথাগুলোকে শুনে তাকে ভোট দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে। আমাদেরকে তো তারা ওইভাবে করে জানে না। তো আমাদেরকে না জানবার কারণে যেই জিনিসটা হইতো সেটা হচ্ছে সে শহীদ ওসমান হাদির ওই সিম্পিতিটা নিয়েই কিন্তু আমাদেরকে ভোট দিত। সে কিন্তু আমাকে ওই জানবার যেই সুযোগটা, আমি তার সামনে তো কোনোদিন যাই নাই, যার কারণে সে তো আমাকে চেনে না। সে শুধু জানে শহীদ ওসমান হাদির সাথে আমি ছিলাম। এখন শহীদ ওসমান হাদির সাথে তো অনেকেই থাকে বা অনেকেই জানে, সবাই কি আসলে শহীদ ওসমান হাদির এই লড়াইটার সাথে এঙ্গেজ? তো আমরা যেই জিনিসটা চাই, রাজনীতিটা বিনির্মাণ করতে চাই, সেটা 5 বছরের জন্য না, আমরা রাজনীতির ধারাটা পরিবর্তন করতে চাই। একজন প্রার্থী যেভাবে তার আসলে নির্বাচনী প্রচারণা চালাইতে পারবে এবং একজন ভোটার শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে, এই পরিবেশটাও আমরা তৈরি করতে চাই। আমাদের শুধুমাত্র ওই প্রার্থী হিসেবে দাঁড়ানো এইটাই শুধু আমাদের লক্ষ্য না। তো সার্বিক দিক বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে অন্তত আরও 5টা বছর আমাদের কাজ করা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে ইনকলাব মঞ্চকে মনে করা হচ্ছে একটি বিশেষ দলের মুখপত্র বা একটি বিশেষ দলের হয়ে তারা আসলে কাজ করছেন, অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আসলে
একটা লেবেলিং করার চেষ্টা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বক্তব্য কি আপনার এই বিষয়ে? এটা যে আজকে নতুন ব্যাপারটা এমন না। শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থাতেও তাকে এভাবেই ফ্রেমিং করা হয়েছিল, কিন্তু শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে আমরা এই গ্রুপটাকেই দেখেছি তাকে তাদের দলের করবার জন্য একটা আপ্রাণ প্রচেষ্টা করা হয়েছে। আচ্ছা, তো তারা সেক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। তো আমাদের কাছে যেটা একদম খুব সুস্পষ্ট, আপনি দেখবেন যে গতকালকেও শহীদ ওসমান হাদির বোন একটা প্রচারণায় গিয়ে কথা বলেছেন এই মাসুমা হাদি? ধরনের। হ্যাঁ, মাসুমা হাদির কথা বলছেন? নো, খাদিজা শবনম নামে একজন, আচ্ছা। যিনি শহীদ ওসমান হাদির বোন দাবি হিসেবে। করে? হ্যাঁ, দাবি করে নাকি হ্যাঁ, আপন বোন? শহীদ ওসমান হাদির আপন বোন না, তিনি শহীদ ওসমান হাদির বোন হিসেবেই একটা বিবৃতি আর কি, একটা পরবর্তীতে গেল বক্তব্য সে দিয়েছেন। আসলে বোন না। হ্যাঁ, হ্যাঁ, একটা বক্তব্য দিয়েছেন। তো তার বক্তব্যটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। তিনি সম্পর্কে পরবর্তীতে আমরা যেটা জানতে পেয়েছি, তিনি তার কোনো আপন বোন নন, তিনি হচ্ছে তার ফুফাতো বোন। আচ্ছা, এবং পারিবারিকভাবেও তাদের হয়তো অতটা যোগাযোগ নাই আর কি। আচ্ছা। তো তাকে আমরা দেখতে পেয়েছি যে তিনি শহীদ ওসমান হাদির বিচারের জন্য যদি আসতেন আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি ওখানে এসে বললেন যে নাহিদ ইসলামকে যদি ভোট না দেয়া হয় তাহলে নাকি আর কি লজ্জার আর সীমা থাকবে না আর কি। তো শহীদ ওসমান হাদির তো একটা স্বতন্ত্র জায়গা ছিল। শহীদ ওসমান হাদি তো নিজে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি তো কোনো দলের ছিলেন না। না, এই যে সামান্য সেই একটু জায়গা ভুল, জি। থেকে সেই জায়গা থেকে যখন তার বোন দাবি করে একটা স্টেটমেন্ট দেওয়া হয় কোনো একটা দলের পক্ষে, তখন তো তার এই স্বতন্ত্র জায়গাটা থাকে না। থাকে না, ট্রু। তিনি নিজের জায়গা থেকে বক্তব্য দিতেই পারেন, এই অধিকার তার আছে। কিন্তু শহীদ ওসমান হাদির বোন পরিচয় গিয়ে যখন তিনি এই কথাটা বলেন, তখন আসলে শহীদ ওসমান হাদির যে আদর্শ, তার যে স্বতন্ত্র বোধ, এই জায়গাটা নষ্ট হয়। ইনকলাব মঞ্চের সঙ্গে শহীদ ওসমান হাদির পরিবারের সম্পর্কের জায়গাটা কি শক্ত বর্তমান অবস্থানের জায়গাটা থেকে? আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা কি স্মুথ? শহীদ ওসমান হাদির পরিবারের সাথে আমাদের বোঝাপড়া জায়গাটা খুবই স্ট্রং রয়েছে। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার বলতে আমরা শহীদ ওসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং তার মা, এই তিনজনকে আমরা হচ্ছে একদম কোর মেম্বার মনে করি শহীদ ওসমান হাদির। এরপরে যারা আছেন তারা শহীদ ওসমান হাদির পরিবারের সদস্য হিসেবে আমাদের কাছে ভীষণ সম্মানের, এবং শহীদ পরিবার হিসেবে আমরা তাদেরকে আজীবন সম্মান করব। কিন্তু কেউ যদি শহীদ ওসমান হাদির এই শাহাদাতকে কেন্দ্র করে, যেমন আমি আমার পরিবারকে ওসিয়ত করে রেখেছি যে আল্লাহ যদি কোনো দিন আমাকে নিয়ে যায়, আমার পরিবার যেন কোনোভাবে বিচারের বাইরে সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ না করে। এক্স্যাক্টলি, এখানে আমি একটা সম্পর্ক প্রশ্ন করে রাখি। হাদির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তার ভাইকে সম্ভবত পাঠানো হয়েছে কোনো একটা বিশেষ দায়িত্ব দিয়ে দেশের বাইরে, আমি যদি ভুল না বলে থাকি। তার পরিবারকেও প্রায় কোটিখানেক টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এই দুটো জায়গা কি মানুষের সিম্প্যাথির জায়গাটাকে দুর্বল করে দিল কিনা? মানে এখান থেকে আপনার এরকম স্ট্যান্ড কিনা? আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জিয়াউর রহমানের শাহাদাতের পরে খালেদা জিয়াকে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। জি। এমনকি ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনাকেও পরবর্তী সময়ে তিনি যখন দেশে ফিরলেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সহায়তা করা হয়েছে। রাষ্ট্র চাইলে সহযোগিতা করতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সে কাকে সহযোগিতা করবে আর কাকে করবে না এটা তার বুঝতে হবে। রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদির সন্তানকে সাহায্য করে, এইটা নিয়ে কোনোভাবেই কোনো ধরনের বিতর্ক তৈরি হতে পারে না। কারণ তার সন্তানের মাত্র 10 মাস বয়স, তার জীবনটা তো এখানেই শেষ করে দিলে চলবে না, তার তো একটা সামনের ভবিষ্যৎ আছে। তার বাবা নাই, এই সন্তানকে দেখবার দায়িত্ব তো রাষ্ট্রের অবশ্যই নিতে হবে, যেহেতু রাষ্ট্র তার বাবাকে বাঁচাইতে পারে নাই। তো সেই জায়গা থেকে ফিরনেসকে সাহায্য করার ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভাই কেন তাহলে? কি আমাদের প্রশ্নটাও এই জায়গাটাতেই, যে শহীদ ওসমান হাদির স্ত্রী, তার সন্তান, তার মা, এই তিনজনকে রাষ্ট্র চাইলে সহযোগিতা করতে পারে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তার ভাই, তার বোন বা তার পাড়া প্রতিবেশী, এদেরকে সাহায্য করবার মধ্য দিয়ে রাষ্ট্র এত বড় যে গুরুত্বপূর্ণ একজন মানুষকে হত্যা করে হয়েছে, সেই জিনিসটাকে আমার কাছে মনে হয় হালকা করবার একটা প্রচেষ্টা, এই ঘৃণ্য প্রচেষ্টা রাষ্ট্র করেছে। যেদিন এই প্রজ্ঞাপনটা জারি হইল, ওই দিন আমরা হচ্ছে রাজু ভাস্কর্যে একটা আন্দোলনে ছিলাম। মানে আমরাও আপনাদের মতো এই প্রজ্ঞাপন দেখেছি, এর আগ পর্যন্ত আমরাও জানতাম না যে হচ্ছে এই ধরনের একটা ভিতরগত নেগোসিয়েশন হয়েছে। রাষ্ট্র এই কাজগুলো, এই ঘৃণ্য কাজগুলো রাষ্ট্র করেছে শহীদ ওসমান হাদিকে নিয়ে। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যেই ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি তার স্ত্রী, সন্তানকে হয়তো ওসিয়তটুকু করে যেতে পারছে,
কিন্তু পরিবারের সবাইকে হয়তো সেই ওসিয়তটুকু করে যাইতে পারে নাই যে আমার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশকে তার শির দ্বারা উঁচু করে দাঁড়াইতে পারতে হবে, নিজের দাঁড়াইলে চলবে না, বাংলাদেশকে দাঁড় করাইতে পারতে হবে। নিজে দাঁড়াইলে তো বাংলাদেশের শির দ্বারাটা ভেঙে যাবে, কিন্তু এইটা পরিবারের হয়তো কিছু কিছু সদস্য বুঝতে সক্ষম হয় নাই। আমরা একটা বিষয় একটু লক্ষ্য করলাম যে সম্ভবত উনি কোনো একটি স্মরণসভাতে এসেই বক্তব্যটা দিলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক, আমাদের খুবই শ্রদ্ধাভাজন মাহমুদুর রহমান সাহেব, যে উনি বললেন যে আমি ইনকলাব মঞ্চের দায়িত্ব নিচ্ছি। এটা কি আপনাদের দিক থেকে কোনো ধরনের কোনো কথা, নাকি ওনার ভালোবাসা বা স্নেহের জায়গাটা থেকে আসলে? প্রথমত ইনকলাব মঞ্চ না, ইনকলাব কালচারাল সেন্টার। কালচারাল সেন্টার, ওকে। শহীদ ওসমান হাদির জীবদ্দশায় শহীদ ওসমান হাদিকে উনি প্রচণ্ড ভালোবাসতেন। এমনকি মাহমুদুর রহমানের মা যখন মারা গেলেন, তিনি কিন্তু তার মায়ের ব্যাপারে খুবই আর কি দুর্বল। তো তার মা যখন মারা গেলেন, তিনি হচ্ছে কবরে দ্বিতীয় ব্যক্তি যাকে নামতে দিলেন তিনি হচ্ছেন শহীদ ওসমান হাদি। এত বেশি তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং তিনি সব জায়গায় বলতেন যে ওসমান হচ্ছেন আমার ছোট ভাই। বাহ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তিনি ইনকলাব কালচারাল সেন্টারের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। তো আমরাও সবাই তার এই দায়িত্বের নেয়ার ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নাই। আমরা তো পুরো বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যাতে তারা ইনকলাব মঞ্চ এবং ইনকলাব কালচারাল সেন্টারের দায়িত্ব নেয়। যেহেতু ইনকলাব মঞ্চ এবং ইনকলাব কালচারাল সেন্টার এটা তো বাংলাদেশের আপামর জনগণের প্রতিষ্ঠান, এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক বিপ্লব, আসন্ন যে বিপ্লব, সেই বিপ্লবের একটা অংশ হয়ে ইনকলাব কালচারাল সেন্টার এবং ইনকলাব মঞ্চ কাজ করবার চেষ্টা করছে। এই চেষ্টার জায়গাটায় আপনাদের কতটুকু স্ট্রেংথ আছে, মানে লাইক সংগঠন, অর্থ, মেম্বার, কতটুকু করতে পারছেন আপনারা আসলে? আমাদের জায়গা হাদিকে নিয়েই তো আপনাদের একটা বড় সময় চলে যাচ্ছে। আমাদের জায়গা যেটা সেটা হচ্ছে আমাদের ইনকলাব মঞ্চের যেই 30-31 জন যে সদস্য আছে, শহীদ ওসমান হাদির পরে, শাহাদাতের পরে 1 সপ্তাহ আমাদের কালচারাল সেন্টারটা বন্ধ ছিল। আমরা এমনভাবে আমাদের এখন কাঠামোটাকে সাজিয়েছি যে যাতে আমাদের যদি কেউ চলে যায় 1 ঘন্টার জন্য যাতে কালচারাল সেন্টার বন্ধ না হয়। বিউটিফুল। এবং আমাদের ইনকলাব মঞ্চ, যেমন ইলেকশন তো 12 তারিখে, আমাদের আন্দোলন করবার কারণে আমরা হচ্ছে যারা ঋণখেলাপি, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের ব্যাপারে আমাদের যে প্রত্যেকের ছবি সহজে আপলোড দেয় সেটা করতে পারিনি। আজকে রাত 10টা থেকে একদম প্রত্যেক 10 মিনিট পর পর একজনের নাম ছবি সহ আসবে যে কে ঋণখেলাপি। এখানে কোনো দলকে প্রাধান্য দেওয়া হয় নাই, কোনো মতকে প্রাধান্য দেওয়া হয় না, যে ঋণখেলাপি তাকেই তুলে নিয়ে আসা হয়েছে। মানে আমরা জানি এটাতে ভীষণ ঝুঁকি আছে, কারণ এরা অনেকেই ক্ষমতায় যাবে, এটাও আমরা জানি। কিন্তু এর পরেও আমাদের কাছে এইগুলোকে খুব বেশি একটা কিছু মনে হয় না, কারণ আমরা এই লড়াইটাতে খুব জেনে বুঝেই এসেছি। যেমন শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় আমাদেরকে নিয়ে খুবই ভারাক্রান্ত থাকতেন যে আমাদের কেরিয়ারের কি হবে বা আমরা কিভাবে সামনের দিনে আগাবো, ওনার যদি কিছু হয়। তো আমরা তাকে বলছিলাম একটা কথা, যে আপনি যদি মনে করেন যে আপনি নির্বাচিত হবেন, এরপরে আমাদের সবাইকে বিভিন্ন জায়গায় সেট করবেন, আমরা সেখান থেকে উপকারভোগী হব, তাহলে আপনি ভুল করতেছেন। আপনার এই লড়াই আমরা এই জন্যই আসছি যে আপনি আরও নির্বাচিত হওয়ার পরে আমরা আরও সমস্যার মধ্যে পড়ব। মানে যেই জায়গায় আমরা স্মুথলি এখন যাইতে পারি, হয়তো ওই সব জায়গাতেও আমরা যাইতে পারবো না আপনার কথা চিন্তা করে, যে আপনার আত্মসম্মান হানি ঘটতে পারে। আমরা তো আমাদের কেরিয়ার থেকে সব কিছু বিসর্জন দিয়েই এই লড়াইয়ের ময়দানে আসছি। শুধুমাত্র ওই আপনি আমাদের কেরিয়ার গইরা দেবেন এর চিন্তা আপনি মাথা থেকে একদম মুছে ফেলেন। আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় আপনি স্ট্রিক্ট থাকেন, আমরা আপনার সাথে আছি। এবং আমরা যখন যমুনার সামনে একটা অবরোধ, শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় আমরা একটা অবরোধ করছিলাম কাকরাইল মোড়ে, তো ওইখানে শহীদ ওসমান হাদি কনভিন্স হয়ে গেছিল যে সে আজকে চলে যাবে এখান থেকে। আমি, জুমা এবং শহীদ ওসমান হাদির যে ইমিডিয়েট বড় ভাই যার চাকরি হলো, তিনি, আমরা 3 জন বসে পড়ছি ওইখানে যে আপনি আজকে যদি চলে যান এইখান থেকে, তাহলে আপনি যাবেন একদিক, আমরা যাবো আরেক দিক। আপনার সাথে আমাদের কোনো দিন আর সাংগঠনিকভাবে কোনো যোগাযোগ হবে না। আমাদের সংগঠনের জায়গাটা এইভাবে, বোঝাপড়ার জায়গাটা। তো
তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে আমাদের তো আর্থিক সংকটটা আছেই, এবং এইটাতে আমরা আর্থিক সংকট থাকবার কারণেই হয়তো আমরা আর কি এখন পর্যন্ত বাংলাদেশ মানুষকে যেই দুইটা জায়গা থেকে ধরা হয়, হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ, এই দুইটা জায়গায় আমাদেরকে এখন পর্যন্ত কেউ কোনোভাবেই ধরতে পারে নাই। আমাদের নামে বিভিন্ন ধরনের ফেক ছবি ক্রিয়েট করা হয়, কিন্তু ওই মানে আমার শত্রুরও ওই সাহসটুকু নাই যে আমার সামনে এসে বলবে যে এই যে ছবিটা এটা তোমার। হাদি এবং হাদির প্রতিষ্ঠান বাংলাদেশের অসংখ্য মানুষের মনে প্রত্যাশা জুগিয়েছিল। হাদির মৃত্যুর পর আমরা আস্তে আস্তে করে সোশ্যাল মিডিয়া থেকে হাদিকে হারিয়ে যেতে দেখেছি। এটা যুক্তিযুক্ত অনেকখানি। মানুষ কতদিন এটা নিয়ে বসে থাকবে বা এটা নিয়ে কথা বলবে, কিন্তু বিচার পাবে না, এটা তো মানুষ মেনে নেবে না। বিচার পাওয়ার রাইট হাদির আছে এবং হাদি এবং হাদির পরিবারের। এমন একটা ভাব করা হয় যে ৭১ সালে আমরা আসমান থেকে টুপ করে পড়েছি, মানে এর আগে আমাদের কোনো ইতিহাস নাই। অথচ আমাদের কিন্তু খুবই গৌরব উজ্জ্বল একটা ইতিহাস আছে, আমাদের আজাদির একটা লড়াই আছে। মানে আপনি যদি আপনার আজাদির সন্তানদেরকে ভুলে যান, তাদের পূর্বপুরুষদেরকে ভুলে যান আর কি, ভুলিয়ে দেন, তাহলে আসলে আপনার লড়াইটা আসলে খুবই দীর্ঘ হবে। এইটাতে আসলে সংক্ষিপ্ত বলে যে আপনি পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটা আসলে কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব না। যেমন আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন আছে, আমাদের তিতুমির আছে, আমাদের শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন আছে, আমাদের বালাকোটের যুদ্ধ আছে, আমাদের ৪৭-এর আজাদি আছে, ৭১-এর আজাদি আছে, ২৪-এর আজাদি আছে। মানে এই প্রত্যেকটা জিনিসকে একদম সুলতানি আমল থেকে এই পুরোটাই তো আমার যে জিনিসটা, সেইটাকে আমি কেন, কোন কারণে আমি ধারণ করতে পারতেছি না, আমি এইটাই বুঝি না। যেমন দেখেন, এই যে আমাদের ছাত্র ভাইয়েরা যারা জুলাইয়ের পরে ছাত্র উপদেষ্টা হইলেন বা বিভিন্নভাবে নেতা হইলেন, এরাও কিন্তু শুরুটা ৪৭ বাদ দিয়ে করছিলেন। জনপ্রতিরোধে পড়বার পরে ৪৭কে অ্যাকনলেজ করতে বাধ্য হয়েছেন। শুধু ৪৭ না, আমাদের ইতিহাস কিন্তু ৪৭ থেকেই শুরু হয় নাই। আমাদের ইতিহাস শুরু হয়েছে সহস্র বছর ধরে। এই সহস্র বছরের ইতিহাসকে যদি আমরা আমাদের আজাদির এই লড়াইয়ের মধ্যে না নিয়ে আসি, তাহলে আমরা যে লড়াইয়ের যে সুনির্দিষ্ট পথ, সেই দিকেও আমরা সফলভাবে আগাইতে পারবো না। পাশাপাশি এই যে মানুষগুলোকে নাই করে দেয়, যেমন আপনি দেখেন যে অলরেডি মানে ১০০০ বছরের ইতিহাস তো বাদ দিলাম, হাদিকে বলতেছে যে হাদিকে, মানে শহীদ হাদি কে, মানে শহীদ হাদি মারা গেছে আজকে ৫৮ দিন। মানে এই জাতির একটা অংশ মানে ৫৮ দিনের ইতিহাস সে ভুলে যাচ্ছে। ৫৮ দিন পরেই একটা ইতিহাস, সে ৫৮ বছরের ইতিহাসই তো সে মনে থাকবে না, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু জুলাইয়ের পরবর্তী এই পুরো হিসাব নিকাশ পরিবর্তন হয়ে গেছে। জুলাইয়ের পরে বাংলাদেশে আর এই হিসাব নিকাশ চলবে না। আপনি দেখেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, গতকালকে হামলার দিন আপনি দেখেছেন যে মাদ্রাসার দাড়ি টুপি পরা একটা ছেলে, আর তাকে যতক্ষণ মন চায় অতক্ষণ মারতেছে। মানে হচ্ছে তার সহস্র বছরের যে ক্ষোভ, আক্রোশ, মানে এই দাড়ি টুপির প্রতি, এই লেবাসের প্রতি, সে সেইটার প্রতিফলন ঘটানোর একটা চেষ্টা করছে। তার আগ্রাসী মনোভাবের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হয়েছে। এদেরকে বাংলাদেশের ৩য় শ্রেণীর নাগরিক মনে করা হয়। যতদিন পর্যন্ত এরা বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার ফিরে না পাবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের যে ইতিহাস রয়েছে, শত সহস্র বছরের ইতিহাস, যতদিন পর্যন্ত সেটাকে আমরা বাংলাদেশের ইতিহাস হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারব, যতদিন পর্যন্ত আমাদের কবিতা, গল্প, নাটকে যেভাবে এদেরকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়, যেমন দেখবেন যে বিভিন্ন প্রদর্শনীগুলো, জাদুঘরে গেলে আমরা রাজাকারের এক ধরনের দৃশ্য দেখতে পাই, এবং মিডিয়াগুলোতে দেখতে পাই রাজাকারের আরেক ধরনের দৃশ্য। এই জায়গাগুলোতে যতদিন পর্যন্ত আমরা সক্ষমভাবে এগুলোকে মোকাবেলা করতে না পারবো এবং আমাদের নিজস্ব যেই ব্যাপারগুলো, সেগুলোকে যতদিন পর্যন্ত আমরা ফুটিয়ে তুলতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াইটা চলবে। আমরা কোনোভাবেই মনে করি না যে ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার শুধুমাত্র এই লড়াইটা করবে। এই লড়াইটা বাংলাদেশের মানুষের লড়াই। আপনি যদি ইনকিলাব মঞ্চকে আগামীকালকে নিঃশেষ করে ফেলেন, আপনি যদি আমাদের সবাইকেও মেরে ফেলেন, আপনি যদি ইনকিলাব কালচারাল সেন্টারকে আগামীকালকে ধ্বংস করে ফেলেন, তারপরেও এই লড়াইকে থামানো যাবে না। কারণ আমাদের পূর্বপুরুষরা শত সহস্র বছর আজাদির জন্য লড়াই করেছে, এবং আমাদের সামনে যারা আসতেছে তারাও, আপনি ভাবেন যে ছোট ছোট বাচ্চাদের কাছে হাদি এখন হচ্ছে সুপার হিরো। সে হাদির ছবি আঁকতেছে, হাতের লেখা লিখতেছে, সেখানে হাদির গান গাইতেছে, স্কুলের প্রতিযোগিতায় সে হাদি হয়ে দাঁড়িয়ে যাইতেছে, বাবা মা সন্তানদেরকে হাদি করে গড়ে তুলতেছে,
যার কারণে বাংলাদেশের মানুষ একটা পক্ষ যদি মনে করে যে হাদিকে মেরে ফেলার মধ্য দিয়ে হাদির এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে, আমার তো মনে হয় যে হাদিকে মেরে ফেলার মধ্য দিয়ে বাংলাদেশে এই লড়াইটাকে আরও 100 বছর সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে এই লড়াই কোনোভাবেই আর থামানো সম্ভব হবে না। এই লড়াই 100 গুণ গতিতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তা আমাদের ভাই আফসোসের যেই ব্যাপারটা সেটা হচ্ছে গত 1.5 বছর ধরে মানে আমরা তো বিভিন্নভাবে হুমকি পেয়েই আসছিলাম। গত বছর ডিসেম্বরেও একবার আমরা বরিশালে গেলাম, তখন শহীদ ওসমান হাদিকে হত্যা করা হবে, এই ধরনের বিভিন্ন ফোন টোন দেওয়া হচ্ছে। তা আমরা ওই যে বরিশালে যে বাংলা দা আছে না, ওই দা ব্যাগের মধ্যে নিয়ে এরপরে হচ্ছে বের হয়েছি বাসা থেকে। তো আমরা জানতাম যে কোনো না কোনো সময় আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে, সেই রিস্ক কি এখনো আছে? এখনও আছে। কিন্তু এই যেমন আমি চাইলেই কিন্তু গাড়ির মধ্যে নিজেকে আবৃত করে নিতে পারি, কিন্তু জনগণের কাছে যাওয়ার জন্য মানে আপনি ভাবেন যে ফুটপাতে যেই লোকটা চা বিক্রি করে তারও তো মনস্তত্ত্বে পরিবর্তন হইতে হবে, সেও তো এই দেশেরই সন্তান। তার কাছেও তো বাংলাদেশের নিজের যেই নিজস্বতা, আমাদের যেই সংস্কৃতি, আমাদের যেই বৈশাখ, আমাদের যে ঈদে মিলাদুন্নবী, আমাদের যা যা আছে শবে বরাত থেকে শুরু করে, এই জিনিসগুলো তো তারে বুঝাইতে হবে। যে একটা জিনিস ভাবেন ভাই, আমি যে গানটা শুনি এই গানটাও সেট করে দেয়া হয় যে কোন গানটার কোন ধরনের ক্লাস আছে। মানে বস্তির একটা লোক যেই গানটা শোনে, আবার এলিট ক্লাসের যেই গানটা শোনে, এলিট ক্লাসের লোকজন এই গানটাকে খুব সিসি করতেছে, মানে তার কাছে কোনো গানই না। মানে এইটাও কিন্তু সেট করে দেয়া হয় যে বাংলাদেশের যে শ্রেণীভেদ, তা আমরা এই জায়গাটাকে ভেঙে দিতে চাই। শহীদ ওসমান হাদি এই জায়গাটাকে ভাঙতে পারছিলেন, যার কারণে আমরা এমনও দেখছি যে রিক্সাওয়ালা শহীদ ওসমান হাদির কবরের কাছে গেলে ভাড়া নিচ্ছে না, এখন পর্যন্ত এটা কন্টিনিউ চলতেছে। আমি সেলুনে চুল কাটতে গেছি 1.5 মাস পরে, চুল কাটাইতে গেছি, কাটার পরে বলতেছে যে টাকা নিব না, আপনাকে একটা ওয়াদা দিতে হবে। আমি বলি বলেন, বলে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করতে হবে। রিক্সাওয়ালা ভাড়া নিচ্ছে না। তো এই যে মানুষের যেই ভালোবাসা, এবং এলিট ক্লাসের যেটা বললাম যে আমাদের সেন্টারে এসে এমনও মানুষ অজোর ধারায় কাঁদে, সে নিজেও জানে সে কত হাজার কোটি টাকার মালিক। এই দুইটা জায়গায় বাংলাদেশের মানুষকে কেউ একত্রিত করতে পারে না যেটা শহীদ ওসমান হাদি পারছিলেন, তার পার্সোনালিটি দিয়ে, তার কথা দিয়ে, তার লড়াইকে দিয়ে এক জায়গায় নিয়ে আসা। আজাদির লড়াইটা যে সবার, এটা তিনি বুঝাইতে পারছিলেন। আফসোস ভাই এই কারণে যেটা বলতেছিলাম যে এই 1.5 বছরে আমি 3-4 বার বাসায় গেছি। আমার কাছে সবসময় মনে হইতো ভাই যে আমি যদি ভাইয়ের কাছে না থাকি হয়তো কোনো সমস্যা হইতে পারে। আমার এনটিআরসিতে ইংরেজি শিক্ষক হিসেবে জব হয়েছে, আমি চলে যাব এলাকায়, ভাই আমাকে রাখলেন না। রাতে সবাইকে বসায়া ভাই অঝোর ধারায় কাঁদলেন মোনাজাতে। ভাই আমাকে ছেড়ে দিলেন যে আগামীকাল সকালে তুমি চলে যাও। ফজরের সময় নামাজ পড়তে উঠছি, ভাই আমার হাতটা ধরে বলতেছে, জাবের তুমি গেলে আমি খুব একা হয়ে যাব। আমি আর গেলাম না, আমি থাইকে গেলাম, আমার কেরিয়ার সামনে করা যাবে, সমস্যা নেই। কিন্তু ভাই তো আমাকে একা রেখে চলে গেলেন। ওই রিক্সাটায় সবসময় আমি বসি। আমার বিয়ের জন্য হচ্ছে আমি আমার বোনকে নিয়ে তার আগের দিন ক্যাম্পেইন করে শেষ করে এরপরে দৌড়িয়ে গিয়ে লঞ্চে উঠছি। মানে আমার কাছে মাঝে মধ্যে এমনও মনে হয় যে ওই রিক্সাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো ভাগ্যে গুলি করতে পারতো না।
আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ, আমাদের কোনো অভিভাবক নাই। আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ। আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই তখন আমরা চোখ বন্ধ করে শুধু ভাবি যে শহীদ ওসমান হাদি এইখানে থাকলে কি করতো। আমরা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারি না তখন আমাদের মেম্বারদেরকে আমরা বলি যে তোমরা সবাই চোখ বন্ধ করো, বন্ধ করে শুধু চিন্তা করো যে শহীদ ওসমান হাদি থাকলে এইখানে কি সিদ্ধান্ত নিত। তো আমাদের মনোজগৎটা এতটাই আর কি কাছাকাছি যে আমরা যদি 10 জন থাকি এর মধ্যে 9 জন একই সিদ্ধান্ত দেই আমরা যে এইটাই করতো। এই যে নির্বাচন বানচালের কথা বলা হচ্ছে, এই যে এত কিছুর কথা বলা হচ্ছে, প্লিজ ভাই আপনারা কেউ একবার বলেন যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করবেন, আমরা কেউ আর রাজপথে গিয়ে দাঁড়াবো না। যেই মানুষটা আমাদেরকে খাওয়াইয়ে দিতেন, মাথার বালিশটা নিজে ফ্লোরে ঘুমিয়ে মাথার বালিশটা মাথার নিচে দিয়ে দিতেন, এই মানুষটার বিচার হবে না, এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই? এই মানুষটা তো ঢাকা 18 প্রার্থী ছিলেন, তিনি তো এই ইলেকশনটাই করতে চাইছিলেন। 12 তারিখে আমরা যদি কেউ চলেও যাই এরপর 12 তারিখের ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দিতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা বারংবার বলেছি এবং শহীদ ওসমান হাদিও বলতেন যে ইলেকশনটা যদি এখন এই মুহূর্তে না হয় তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। এই জিনিসগুলো তো আমরা খুব ভালো করেই জানি, কিন্তু আমাদের কাছে কোনো উপায় নাই। আমরা এই জন্যই, যেমন আমরা তো একদিন গিয়ে যমুনার সামনে বসি নাই, আমরা অনেকবার ট্রাই করছি, 7 দিন 8 দিন ধরে ট্রাই করছি, পারি নাই অ্যাপয়েন্টমেন্ট নিতে, সংবাদ সম্মেলন করছি, এরপরে কেউ যোগাযোগ করে নাই। এরপর গিয়ে বসছি। এই নির্বাচন তো শহীদ ওসমান হাদি থাকতেন হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সব থেকে, বাংলাদেশের মানুষ এই নির্বাচনে সব থেকে স্বতঃস্ফূর্ত পাইছে তো শহীদ ওসমান হাদিকে দেখে, যার কারণে এই নির্বাচন বানচাল করবার জন্য আমরা আসি নাই। এই নির্বাচন অবশ্যই হইতে হবে এবং আমাদের ভাইদেরকে যারা অতর্কিতভাবে আক্রমণ করছে, যে সকল পুলিশ সদস্যরা নেম প্লেট খুলে ফেলে মুখে মাস্ক পরে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই পুলিশ সদস্যরা যদি এই পুলিশ বাহিনীর মধ্যে এখনও থেকে যায় তাহলে এরা সামনের দিনগুলোতে যে দলীয় কাঠামোর মধ্য দিয়ে নির্দেশ পালন করে আবারও আপামর জনসাধারণকে মারবে না, গুম করবে না, হত্যা করবে না, সেই ধরনের তো কোনো নিশ্চয়তা নাই। যার কারণে আমরা চাই যাতে পুলিশ সহ অন্যান্য বাহিনীদের খুব ঢেলে সাজানো হয় এবং শহীদ ওসমান হাদির যারাই ক্ষমতায় আসেন একটা জিনিস খেয়াল করবেন যে শহীদ ওসমান হাদি কিন্তু সে কখনোই তার নিজের কথা বলতেন না, বলতেন বাংলার আজাদির কথা। 5 বছরের জন্য হয়তো আপনার ক্ষমতায় আসবেন ঠিক, কিন্তু শহীদ ওসমান হাদিকে যদি ধারণ করতে না পারেন, ব্যক্তি না তার আদর্শ, তার লড়াইকে ধারণ করতে না পারলে বাংলাদেশের সামনের দিনগুলোর জন্য খুব অন্ধকার অপেক্ষা করছে। আমরা যদি পা ভাঙা নিয়েও, আমাদের ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চে এমন কেউ নাই যে আহত হয় নাই, অল্লাহে একজন ব্যক্তি নেই যে আহত হয় নাই। তো সেই জায়গা থেকে এইখানে যে আসছে, ওরা যে 2 জন আসছে এর মধ্যে মিসবাসী কিন্তু পা খোড়াই খোড়াই আসতেছিল, মানে পায়ে পুলিশ এত জোরে 2-3 বার বাড়ি দিচ্ছে যে ও এখন হাঁটতে পারে না, ও পা খোড়াই খোড়াই হাঁটতেছে। এরপরে ওইখানে আসছে। এই লড়াইটা আমরা করতে চাই বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইনসাফ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলোকে আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের একদম তৃণমূল থেকে একদম এলিট ক্লাস পর্যন্ত নাগরিক যে অধিকার সেটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই লড়াইকে চালিয়ে যাব। সীমান্তের কাঁটাতারে ফেলানি ঝুলে থাকবে, বর্ডারের মধ্যে ঢুকে বিএসএফ গুলি করবে, ইলিয়াস আলীকে গুম করে তার লাশকে সমুদ্রে পেট চিরে ফেলে দেয়া হবে, সেই গুমের রিপোর্টকে নাই করে দেয়া হবে, পিলখানায় দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হবে, শাপলায় হুজুরদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হবে, জুলাইয়ে আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করা হবে, কিন্তু আমরা বিচার পাবো না, ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না, এটা হতে পারে না। তারা তো এই জীবনগুলো শুধুমাত্র আসলাম জীবনটা দিয়ে চলে গেলাম এই জন্য তো জীবন দিয়ে যায় নাই, অথবা কোনো দুর্ঘটনা কেন জীবন দিয়ে যায় না, তারা তো একটা লড়াইয়ের জন্যই তাদের এই জীবনটাকে দিয়ে গেছেন। এটা তো আমাদের উপরে দায় বর্তায় এই লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেই দেশপ্রেমিক সেনা অফিসার, সেই দেশপ্রেমিক হুজুর, সেই দেশপ্রেমিক আমাদের সীমান্তের অধিবাসীরা এবং দেশপ্রেমিক বাংলাদেশি জনগণের জন্য আমাদের এই লড়াইটা আমরা করতে চাই। এর জন্য আমাদের জীবন চলে গেলেও আমাদের কোনো আফসোস নাই।
ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শেষ কথাটা আসলে আমার মাথার মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিল যে কি বলে আসলে শেষ করব। এত চমৎকার একটা এপিসোড। আপনার এই শোটা একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে আজকের। আমি নেক্সাসে বসে বলছি, এবং যদি আমরা সম্পূর্ণরূপে এটাকে ধারণ করতে পারি, প্রচার করতে পারি। আমার শুধু মনে হয়েছে একটা, যেটা যে মানুষের যখন মৃত্যু ভয় থাকে না, মরে যাবার ভয় থাকে না, এবং ওই মানুষটা যখন ন্যায্যতার পথে হাঁটেন, তখন চূড়ান্ত বিজয় অবিসম্ভাবী। এবং ইনকিলাব মঞ্চ আমাদের সেই সৈনিকগুলো উপহার দেবে যারা অন্তত ন্যায্যতার প্রশ্নে মৃত্যুকে ভয় পায় না। এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পাওয়ার কিছুই হতে পারে না। আমরা যদি এক কথায় শেষ করতে চাই, আগামীর বাংলাদেশ তাদের হাতেই রচিত হোক। জাবের, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক দোয়া থাকলো, অনেক দিন বাঁচতে হবে সেই দোয়া থাকলো, এবং যে পথে আপনারা হেঁটে চলেছেন সেই পথেই যাতে বাঁচতে পারেন। ভালো থাকবেন আপনি, দোয়া করবেন আমাদের জন্য। দর্শক, শেষ হলো আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদের সবার জন্য দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।